ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, এক ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে? এটা হলো চোরতন্ত্র। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। 2018 নির্বাচনের পরের নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যেই তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে, এবং সেই সামাজিক শক্তিকে অনেক ক্ষেত্রে অবশ করে দেওয়া হয়েছে। এটার ভিতরে কারা ছিল? এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। এবং বিদেশিরাও অপ্রয়োজনীয়ভাবে প্রশংসার কথা তখন তারা বলেছে, যেটার ভিত্তি এখন সন্দেহের ভিতরে আসছে। তো এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই সংস্কারে যেতে হলে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে, এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি, একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আর একটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে, এইটার জন্য ধৈর্য থাকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে, সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রথম হলো যে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা সমন্বিতভাবে, স্বচ্ছভাবে এখনও জনগণের সামনে উপস্থিত হয়নি। সেহেতু সরকারের পক্ষ থেকে গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে এবং করেছে তো অনেক। এবং কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে, জ্বালানি খাতে হচ্ছে, ব্যাংকিং খাতের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে বা আমাদের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যর মতো জায়গাতে সেই রকম ঘটনা ঘটছে। এইটির একটি বিবরণ জবাবদিহিতার অংশ হিসেবে জনমানুষের সামনে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী 6 মাস সরকার কী অর্থনৈতিক ব্যবস্থাপনায় কী পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। আপনার মনে রাখতে হবে, যদি সংসদ থাকতো তাহলে কিন্তু এগুলি দিতে তারা বাধ্য হতেন, এবং যেহেতু সংসদ নেই তাহলে জনগণের কাছেই এটা প্রত্যক্ষভাবে সরাসরি তাদের দিতে হবে। আগামী 6 মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড, মানে চেষ্টা করছি হবে,
এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে।